বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা একাদশ শ্রেণীর পাঠ্যের কবি কাজী নজরুল ইসলাম রচিত দীপান্তরের বন্দিনী এই কবিতাটির প্রথম ক্লাসটি দেখে নেব। আমরা কবিতাটিকে দুটি ক্লাসে বিন্যস্ত করব। এই দুটি ক্লাসের মধ্যে আজকের ক্লাসে আমরা প্রথম তিনটে স্তবক অর্থাৎ আসে নাই ফিরে ভারত ভারতী এখান থেকে শুরু করে ক্রন্দন উঠিতেছে শুধু এই পর্যন্ত দেখে নেব এবং তার সঙ্গে সঙ্গে এই অংশের মধ্যে যে গুরুত্বপূর্ণ লাইনগুলি রয়েছে যেখান থেকে প্রশ্ন হতে পারে সেগুলো সম্পর্কেও একটু আলোকপাত করব। আর দ্বিতীয় ক্লাসে শেষ দুটি স্তবক এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ কবিতাটি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হতে পারে তার উপরে আলোকপাত করে দেব। সুতরাং আজকের ক্লাসটি মূল পাঠে প্রবেশ করবার পূর্বে কবি সম্পর্কে কিছু কথা বলে নিই। কবি নজরুল ইসলাম বাংলা সাহিত্যে যিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। মূলত বাংলা সাহিত্যের অঙ্গনে যে সকল কবিগণ এসেছেন তাদের মধ্যে কবি নজরুল ইসলাম তার লেখনীর অগ্নিগর্ভ ভাবনার মধ্য দিয়ে নিজের ভাবনাকে, নিজের ইচ্ছেকে, ইতিবাচক দিককে বাংলা সাহিত্যের অঙ্গনে তুলে ধরেছেন। জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দের 25শে মে, মৃত্যুবরণ করেছেন 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। শিশুকালে দুঃখ মিয়া নামে পরিচিত ছিল তিনি। মূলত কর্মজীবনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই ছোটবেলায় লোকের দোকানে কাজ করা, রুটির দোকানে কাজ করা, কখনো গানের আসরে গান গাওয়া, কিংবা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধে অংশগ্রহণ করা, এই সকল অভিজ্ঞতা কবিকে বাস্তবিকভাবে অনেক বেশি অভিজ্ঞ করে তুলেছে। আর সেই অভিজ্ঞতার ফসল হিসেবে আমরা বাংলা সাহিত্যে অসংখ্য দিক লক্ষ্য করেছি তার লেখনীর মধ্য দিয়ে যা প্রকাশ পেয়েছে। কবি অত্যন্ত বাস্তববাদী ছিলেন। উদারপন্থী এই মানুষটি কখনোই সংকীর্ণতার বেড়াজালের মধ্যে আবদ্ধ থাকেননি। ধর্মীয় কোন্দলের বাইরে বেরিয়ে গিয়ে, ধর্মীয় সংকীর্ণতার বাইরে বেরিয়ে গিয়ে, ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের কথা ভেবেছেন। তাই তার সাহিত্যে প্রকাশ পেয়েছে সাম্যবাদের সুর। আমরা যদি তার সাহিত্যের এই সাম্যবাদের সুর এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ স্বাধীনতা পাক এই দুটি বিষয়কে পাশাপাশি রেখে দেখি তাহলে একটি কথা বলতে ইচ্ছে করে, তোমার হাতের লেখনী সেদিন রক্ত ঝরিয়েছিল। বাস্তবিকভাবে কবি নজরুল ইসলামের লেখনী রক্ত ঝরিয়েছে বারে বারে তার কাব্যগ্রন্থগুলির মধ্য দিয়ে। যে সকল অসংখ্য কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা, দোলনচাপা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, অসংখ্য কাব্যগ্রন্থ রয়েছে। আমাদের পাঠ্যের এই কবিতাটি ফণী মনসা কাব্যগ্রন্থের অন্তর্গত। 1927 সালে প্রকাশ পেয়েছিল এই ফণী মনসা কাব্যগ্রন্থ। তবে লক্ষণীয় একটি বিষয় বলে রাখি, এই কবিতাটি বিজলী পত্রিকায় বন্দিনী নামে কিন্তু প্রথমে প্রকাশ পেয়েছিল, পরবর্তী সময়ে সঞ্চিতায় গ্রহণ করা হয়। তার অসংখ্য কাব্যগ্রন্থের মধ্যে অসংখ্য কবিতার মূল সুর কিন্তু সেই একটি, যা বৃহত্তর রূপকে প্রকাশ করেছে। ভারতবর্ষের সাম্রাজ্যবাদী শক্তি ভারতবর্ষের সকল মানুষদের উপরে নিপীড়ন করে চলেছে, অত্যাচার করে চলেছে, সেখান থেকে মুক্তি, ইতিবাচক ভাবনায় তার রচিত সাহিত্য। তবে কি শুধু তাই না, ধর্মীয় ভাবনাকে তিনি তুলে ধরেছেন তার সাহিত্যের মধ্যে। শিশু সাহিত্য তাও আছে, ছোট গল্প, অসংখ্য গান, উপন্যাস, প্রবন্ধ, নাটক আমরা তার সাহিত্যের মধ্যে লক্ষ্য করেছি কম বেশি। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তার সাহিত্যে জীবন্ত হয়ে উঠেছে বারে বারে। পাঠ্যে আমরা যে কবিতাটি পড়তে চলেছি, যে কবিতাটিতে সমকালীন এক পরিস্থিতি সুন্দরভাবে প্রকাশ করেছেন কবি, যে সমকালীন পরিস্থিতি থেকে, দুঃসহ পরিস্থিতি থেকে ভারতবর্ষ, বাংলা কিভাবে মুক্তি পেতে পারে তার একটি দিক তিনি উন্মোচন করেছেন এই কবিতার মধ্য দিয়ে, দীপান্তরের বন্দিনী কবিতার মধ্য দিয়ে। ইতিবাচক ভাবনা পাঠ্যের কবিতাটিতে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে।
অসংখ্য প্রশ্ন তুলে ধরেছেন তিনি এই কবিতার মধ্য দিয়ে, কিন্তু সেই প্রশ্নের উত্তর কবিতার অন্তিমে গিয়ে কবি নিজেই প্রকাশ করলেন এক অন্যতম ভাবনায়। যখন দ্বিতীয় ক্লাসে আসব সেই কথাগুলি নিশ্চিতভাবে সেখানে থাকবে। আজকের পাঠে আমরা প্রথম তিনটে স্তবক দেখে নেব। এবার কবিতায় প্রবেশ করি। কবিতার প্রথমে আমরা দেখে নিচ্ছি, কবি বলছেন, আসে নাই ফিরে ভারত ভারতী। কবিতার নামটি সম্পর্কে কয়েকটি কথা প্রথমে বলেনি। দীপান্তরের বন্দিনী, বন্দিনী যে নারী বন্দী অবস্থায় আছেন, দীপান্তরে বন্দী অবস্থায় আছেন। কে নারী? আসলে ভারতবর্ষের ভাগ্য দেবতা। কবি ভারতবর্ষের ভাগ্য দেবতাকে দেখেছেন সাম্রাজ্যবাদী শক্তির করায় আবদ্ধ হয়ে অবস্থান করছে দ্বীপান্তরে। দ্বীপান্তর কি? অন্য এক দ্বীপ, দূর দ্বীপে নির্বাসন। যে দূর দ্বীপে নির্বাসন অবস্থায় যেন ভারতবর্ষের ভাগ্য দেবতা অবস্থান করছেন। লক্ষ্য করেছেন কবি 1757 সালে পলাশীর যুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এই অস্তমিত স্বাধীনতার সূর্য আসলে ভারতবর্ষের ভাগ্য দেবতার অস্ত যাওয়া বলে কবির মনে হয়েছে। তাই কবি এই কবিতায় দীপান্তরের বন্দিনী বললেন, অর্থাৎ ভারতবর্ষের ভাগ্য দেবী তিনি নির্বাসিত হয়েছেন দীপান্তরে। তাই সেখান থেকে তিনি কি ফিরে এসেছেন? কবি প্রশ্ন রেখেছেন কবিতায়। তাই আসে নাই ফিরে ভারত ভারতী। ভারতবর্ষের বুকে ভারতী ফিরে আসেননি, ভাগ্য দেবতা ফিরে আসেননি। ভারতী শব্দের অর্থ মূলত হল দেবী সরস্বতী, বাগদেবী বীণা পাণি। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের এই ভাগ্য দেবতা, ভারতবর্ষের ভাগ্য দেবতা বলতে তিনি কেন বাগদেবী এবং সারদা বা সরস্বতীকে উল্লেখ করতে চাইলেন? ভারতবর্ষ সেই ক্ষেত্র, উপনিষদের মন্ত্র যেখানে ধ্বনিত হয়, বেদের মন্ত্র যেখানে উচ্চারিত হয়, সাম্যের গান যেখানে ধ্বনিত হয়, সামবেদের মন্ত্র যেখানে উচ্চারিত হয়। মূলত এই ভারতবর্ষ সমস্ত পৃথিবীকে শিখিয়েছে সাম্যবাদের সুর। কিন্তু সেই ভারতবর্ষের বুকে সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজ এসে সকলকে বন্দী অবস্থায় রেখেছে। আর তার সঙ্গে সঙ্গে কি করেছে আমরা পরের স্তবকে লক্ষ্য করব। কবিতায় প্রশ্ন রেখেছেন, ভারতবর্ষের বুকে কি ভারতে ফিরে আসেননি, অর্থাৎ ভারতবর্ষের ভাগ্য দেবতা ফিরে আসেননি? কবি প্রশ্ন করছেন পরে আবার, মার কতদিন দ্বীপান্তর, মার কতদিন দূর দ্বীপে নির্বাসিত অবস্থায় থাকবেন? ভারতবর্ষের ভাগ্য দেবী তিনি কতদিন দূর দ্বীপান্তরে নির্বাসিত অবস্থায় কাটাবেন? কবি ভারতবর্ষের সাধারণ মানুষদের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন। কেন প্রশ্ন রেখেছেন? উদ্দেশ্য একটি, তা হলো যেন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ সমবেত হয়ে স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে অংশগ্রহণ করে ভারতবর্ষের কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরিয়ে আনে। তাই প্রশ্ন রেখেছেন তাদের কাছে। পুণ্যবেদীর শূন্যে ধ্বনিল ক্রন্দন 150 বছর। আমি এ পাশে ছোট্ট ছোট্ট করে অর্থ উল্লেখ করে দিয়েছি। পুণ্যবেদী, ভারতবর্ষের ভূমিকে বলা হয় পুণ্যবেদী। যে পুণ্যবেদী থেকেই সাম্যের সুর ধ্বনিত হয়েছে যুগে যুগে কালে কালে। কিন্তু সেই পুণ্যবেদী আজ শূন্য। কারণ কি? সেই পুণ্যবেদী থেকে ভারতবর্ষের ভাগ্য দেবতা আজ নির্বাসিতা, বন্দিনী দ্বীপান্তরে। তাই সেই শূন্য বেদী থেকে কেবলমাত্র ক্রন্দন ধ্বনি শোনা যাচ্ছে সুদীর্ঘ 150 বছর ধরে। কেন 150 বছর উল্লেখ করলেন কবি? কবিতাটি রচিত হল 1927 সালের পূর্ববর্তী সময়ে। এই দীর্ঘ সময় 1757 সাল পলাশীর যুদ্ধ, ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত। এই অস্তমিত স্বাধীনতার সূর্যের সময়কাল থেকে শুরু করে কবি দীর্ঘ 150 বছর লক্ষ্য করেছেন যে তখন পর্যন্ত ভারতবর্ষের বুকে ভাগ্য বা সৌভাগ্যের প্রতীক কিছুই অবস্থান করছে না। সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজ তাদের পাশবিক অত্যাচারে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে পেষণ করে চলেছে। আর সেই পেষণ যন্ত্রে আমরা নিষ্পেষিতভাবে অবস্থান করছি। কবি বলছেন তাই এখানে কেবলমাত্র ক্রন্দন ধ্বনি শোনা যাচ্ছে। ক্রন্দন ধ্বনি ছাড়া ভারতবর্ষের এই শূন্য বেদী থেকে আর কোনো ধ্বনি উত্থিত হচ্ছে না।
সপ্ত সিন্ধু 13 নদী পার, দ্বীপান্তরের আন্দামান। সেই দ্বীপান্তর কোথায় অবস্থিত? সপ্ত সিন্ধু 13 নদী পার, অর্থাৎ সুদূর দূরে, অনেকটা দূরে, যেখানে অবস্থিত এই দ্বীপান্তরের আন্দামান। আমরা জানি দ্বীপান্তরের আন্দামানে সেলুলার জেল তৈরি করেছিলেন সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজের দল। উদ্দেশ্য কি? এদেশের বিপ্লবী শক্তি যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে, তাই তাদের এখান থেকে তুলে নিয়ে গিয়ে সেখানে নির্বাসিত করে দৈহিক এবং মানসিক ভয়ঙ্কর নির্যাতনের মধ্য দিয়ে তাদের মনের মধ্যে অবস্থান করা শক্তিকে দমিত করা। কিন্তু তা কখনোই দমিয়ে রাখা যায় না। সত্য আসলে কখনোই দমে থাকে না। সত্য মাথা তুলে দাঁড়ায়, সে রক্ত ঝরায়, ঘাম ঝরায়, অশ্রু ঝরায়। তাই দ্বীপান্তরের আন্দামানে যতই সেলুলার জেল নির্মিত হোক না কেন, ভারতবর্ষের ভাগ্য দেবতা সেখানে যতই নির্বাসিত হোক না কেন, কবি জানেন ইতিবাচক ভাবনায় একদিন সেই ভারতবর্ষের ভাগ্য দেবতা ভারতবর্ষে ফিরে আসবেন। তাই কবি বলছেন সপ্ত সিন্ধু 13 নদী পার, দ্বীপান্তরের আন্দামান, যেখানে রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান। আমরা জানি লোককথা বা লোকগাথা অনুসারে রূপর কাঠির স্পর্শে ভাগ্য দেবতা ঘুমন্ত অবস্থায় অবস্থান করে। ঠিক তেমনি সোনার কাঠের স্পর্শে কি হয়? সেই ভাগ্য দেবতা আবার জেগে ওঠে। ঠিক তেমনি ভাবে কবি বলতে চাইলেন সেখানে যেন, এই দ্বীপান্তরের আন্দামানে যেন রূপর কাঠের স্পর্শে সাম্রাজ্যবাদী শক্তি ভারতবর্ষের ভাগ্য দেবতাকে ঘুম পাড়িয়ে রেখেছে। কঠিন স্পর্শ যেখানে ম্লান, কিন্তু এই সাম্রাজ্যবাদী শক্তি দ্বীপান্তরের আন্দামানে সেই সেলুলার জেল যেখানে অবস্থান করছে, সেখানে রূপের কমল রূপার কাঠির কোমল স্পর্শ করছে না, সেখানে কঠিন স্পর্শ করছে। তাই কঠিন স্পর্শে ম্লান হয়েছে সমস্ত কিছু। আসলে কঠিন স্পর্শ বললেন কেন? আসলে সেখানে অবস্থান করা প্রত্যেকটি ব্যক্তি, অর্থাৎ বিপ্লবী মন্ত্রে দীক্ষিত মানুষ যাদের নির্বাসিত করেছে সাম্রাজ্যবাদী শক্তি, তাদের উপরে দৈহিক এবং মানসিক ভয়ঙ্কর নির্যাতন প্রতিক্ষণেই করে চলেছে সাম্রাজ্যবাদী অত্যাচারী শক্তি। তাই কঠিন স্পর্শ এই শব্দটি প্রকাশ করলেন কবি এখানে। শত দল যেথা শতধা ভিন্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। প্রশ্ন আসে, শস্ত্র পানির অস্ত্র ঘায়ে, দুটি লাইন একসঙ্গে ব্যাখ্যা করি। শত দল, আমরা জানি শতদল শব্দের অর্থ কি? পদ্ম। কিন্তু এখানে কবি রূপকার্থক দৃষ্টিভঙ্গিতে এই শতদল শব্দের মধ্য দিয়ে ভারতবর্ষকে বোঝাতে চেয়েছেন। কেন কবির দৃষ্টিতে শতদল হলো ভারতবর্ষ? কারণ আমরা জানি একটি শতদল অর্থাৎ পদ্মে অসংখ্য পাপড়ি থাকে। কেমন সে পাপড়িগুলো? কোনটি বড়, কোনটি ছোট, এবং বিভিন্ন রূপের, বিভিন্ন অবয়বের। এই বিভিন্ন অবয়বের শতদলের পাপড়ি যেমন ভাবে একটি রূপকে প্রস্ফুটিত করে, ঠিক তেমনি ভারতবর্ষের বুকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্ম, সকল বর্ণের মানুষ, অসংখ্য ধর্ম, অসংখ্য বর্ণের মানুষ ভারতবর্ষ নামে এক ফুলকে প্রস্ফুটিত করেছে, যে ফুল অতীব সুন্দর রূপকে প্রদর্শন করে। কবি দেখেছেন এই সাম্রাজ্যবাদী শক্তির আগমনের ফলে ভারতবর্ষের এই শতদল, ভারতবর্ষ রূপ এই শতদল শতধারায় বিভক্ত হয়েছে। আমরা জানি ইতিহাসের পাতায় অসংখ্যবার তোমরা নিশ্চয়ই পড়েছ, আমরা পড়েছি লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস কিংবা লর্ড ওয়েলেসলি তারা কি করেছিল? কখনো অধীনতামূলক মিত্রতা নীতি, কখনো সত্যবিলোপ নীতি, এই অসংখ্য নীতির মধ্য দিয়ে ভারতবর্ষের এই ঐক্যকে, এই ধারাগুলিকে ছিন্ন ভিন্ন করতে চেয়েছে। লর্ড কার্জনের কথা তো আমরা সকলেই জানি। অবশেষে এলো সেই ব্যক্তি যে ভারতবর্ষে আগমন করা সকল বড়লাটের মধ্যে লর্ড কার্জন ছিলেন ভয়ঙ্করতম। তিনি ভারতবর্ষের বুকে জাতপাতের দ্বন্দ্বকে সুন্দরভাবে তুলে ধরে এদেশের মানুষের মধ্যে ঐক্যের বুকে ফাটল ধরিয়েছিল। কবি এই সকল বিষয়কে লক্ষ্য করেছেন, তাই বলছেন ভারতবর্ষ শতদলের ন্যায় অসংখ্য ধর্মবর্ণ থাকা সত্ত্বেও সে এক রূপকে প্রস্ফুটিত করছে, করে। কিন্তু
সেই রূপ আজ শতধারায় বিভক্ত হয়েছে। কে করেছে শতধারায় বিভক্ত? শস্ত্র পানির অস্ত্র ঘায়ে, অর্থাৎ সশস্ত্র হাতের অস্ত্রের আঘাতের দ্বারা ভারতবর্ষের বুক আজ শতধারায় বিভক্ত হয়েছে। কি বললাম? সশস্ত্র পানির, সশস্ত্র হাতের অস্ত্রের আঘাতে ভারতবর্ষের বুক শতধারায় বিভক্ত হয়েছে। কারা করেছে সেটা? সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজ। কিসের উদ্দেশ্যে? স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে, যাতে তারা দীর্ঘদিন এখানে থেকে যেতে পারে। যন্ত্রী যেখানে শান্তি বসায়ে, বিনার তন্ত্রী কাটিছে হায়। কবি বলছেন তাই দুঃখ করে, যন্ত্রী যিনি যন্ত্র চালনা করেন। কে যন্ত্র চালনা করেন? সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজ। এই সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজকে কবি বলেছেন যন্ত্রী, যিনি যন্ত্র চালনা করে শান্তি বসায়ে। যন্ত্র চালনা করছে কাদের দিয়ে? শান্ত্রীদের বসিয়ে দিয়ে। শান্তি ইংরেজি শব্দ বা সৈনিক, তাকে শান্ত্রী কবি উচ্চারণ করলেন। সেই শান্ত্রীদের বসিয়ে দিয়ে বিনার তন্ত্রী কাটিছে হায়। ভারতবর্ষের একতার সুর, একে কবি বললেন রূপকার্থক রূপে বীণার তার। লক্ষ্য করে দেখো, একটি বীণায় যে কটি তার থাকে তার সুমধুর টঙ্কারে অপূর্ব সুন্দর সুর নির্গত হয়। একক ঝঙ্কারে কখনোই সুন্দর সুর নির্গত হয় না। প্রত্যেকটি তারের ভিন্ন ভিন্ন সুরের ঝঙ্কারে নিশ্চিত হয় অপূর্ব সুমধুর সুর। কবি বলছেন ভারতবর্ষের বুক ঠিক তেমনি বীণার তারের ন্যায়। অসংখ্য ধর্ম বর্ণের মিশ্রণে এই ভারতবর্ষের সুর, ভারতবর্ষের বুক এক সুন্দর সুরকে নির্গত করে, একতার সুরকে নির্গত করে। কবি বেদনা সিক্ত হয়েছেন, তাই বলছেন এই সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজ যন্ত্রী, তারা শান্ত্রীদের বসিয়ে, তারা বিভিন্ন শক্তিদের কাজে লাগিয়ে বড় লাটদের নিয়ে এসে কখনো এখানে অবস্থান করা, ভারতবর্ষের বুকে অবস্থান করা বিভিন্ন প্রশাসনিক শক্তিকে কাজে লাগিয়ে ভারতবর্ষের ঐক্যের সুরকে বিঘ্নিত করে চলেছে বারে বারে। কবি ব্যথিত হয়েছেন, তাই দুঃখিত চিত্তে বলছেন সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্তবন্ধ সুর। সেখান থেকে, কোথা থেকে? ওই দ্বীপান্তরের আন্দামান থেকে। সেখান থেকে কি কোনো বেতার সেতারে তারহীন কোনো বার্তা কি এসে পৌঁছেছে? যে তারহীন বার্তা প্রত্যেক বিপ্লবী শক্তিকে আরেকবার অক্সিজেন যোগান দিতে পারে, আরেকবার জাগিয়ে তুলতে পারে, লড়াইয়ে অংশীদার করতে পারে। কোনো বার্তা এসেছে কি? কোনো মুক্তবন্ধ সুর, মুক্তির বার্তা সেখান থেকে এসেছে? মুক্ত কি আজ বন্দিনী বাণী? ধ্বংস হলো কি রক্ষপুর? কবি প্রশ্ন রেখেছেন, অসংখ্য প্রশ্ন বারে বারে। কাদের কাছে? ভারতবর্ষের তৎকালীন প্রত্যেকটি মানুষের কাছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা, ইতিবাচক উদ্দেশ্য। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে জাগিয়ে তোলা, জাগিয়ে তোলার মধ্য দিয়ে স্বাধীনতা লাভে সংযুক্ত করা, স্বাধীনতা লাভের ইচ্ছেকে মনের মধ্যে জাগিয়ে তোলা। তাই কবি প্রশ্নগুলো রেখেছেন। মুক্ত কি আজ বন্দিনী বাণী? সেখানে বন্দিনী বাণী অর্থাৎ বন্দিনী যারা বন্দী অবস্থায় আছে তাদের মুখ নিঃসৃত কথা, তাকে বলা হয় বন্দিনী বাণী। ধ্বংস হলো কি রক্ষপুর? রক্ষপুর বলতে সাম্রাজ্যবাদী শক্তির দখলে ভারতবর্ষকে বোঝানো হয়েছে। রক্ষপুরীতে, রাক্ষসপুরীতে যেমন ভাবে অনৈতিকতা বজায় থাকে, স্বেচ্ছাচারিতা বজায় থাকে, প্রতি মুহূর্তে নির্বাসন, দণ্ড, অত্যাচার, নিপীড়ন শব্দগুলো ঘোরাফেরা করে, ঠিক তেমনি ভাবে ভারতবর্ষের বুকে তৎকালীন সময়ে সাম্রাজ্যবাদী শক্তি সেভাবেই নিপীড়ন করেছে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে। প্রশান্তি ছিল না, বাস্তবিকভাবেই প্রশান্তি ছিল না এই দেশের বুকে। কবি তাই তৎকালীন সময়ের ভারতবর্ষকে রক্ষপুরীর সঙ্গে তুলনা করেছেন, যে রক্ষপুরীর রাক্ষসগণ সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজ। কবি বলছেন তাহলে সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজ দ্বারা পরিচালিত এই ভারতবর্ষ ধ্বংস হয়েছে কি? পাশাপাশি দ্বীপান্তরের আন্দামানে সাম্রাজ্যবাদী শক্তির যে অপশাসনের প্রচেষ্টা, তাও কি ধ্বংস হয়েছে? প্রশ্ন রেখেছেন তো কবি। আর তার সঙ্গে সঙ্গে উত্তর খুঁজে পেতে চাইছেন ইতিবাচক। হ্যাঁ, ধ্বংস হয়েছে। বন্দিনী মুক্তি লাভ করেছে, মুক্ত হয়েছে। কবি তাই বলছেন তারপরে, যক্ষপুরীর রৌপ্য পঙ্কে ফুটিল কি তবে রূপকমল? যক্ষপুরীর রৌপ্য পঙ্ক
যক্ষপুরী বলতে কাকে বোঝানো হয়? কৈলাসে অবস্থিত কুবেরের রাজধানীকে বলা হয় যক্ষপুরী। যে যক্ষপুরীতে অসংখ্য ধন দৌলত প্রতিক্ষণেই অবস্থান করছে। আসলে ভারতবর্ষের বুকে অবস্থান করা ঐক্যের মন্ত্র, ভারতবর্ষের বুকে অবস্থান করা সাম্যের সুর, একেই কবি বললেন যক্ষপুরীর রৌপ্য পঙ্ক। আসলে যক্ষপুরীতে যেমন অসংখ্য ধন দৌলত অবস্থান করে, ঠিক তেমনি ভারতবর্ষের বুকে প্রত্যেকটি মানুষের মনে সাম্যের সুর আর তার সঙ্গে সঙ্গে প্রশান্তির বার্তা তা অবস্থান করে। ধর্ম বর্ণের ভেদাভেদ দূরে সরিয়ে রেখে তারা মিলনের সুরে নিজেদের বাঁধতে পারে। কবি তাই কবির ভাবনায় কবি মনে করেন এই ভারতবর্ষ যক্ষপুরীর ন্যায়। সেখানে রৌপ্য পঙ্ক, পাক থেকে যেমন পদ্মফুল প্রকাশ পায়, ঠিক তেমনি ভারতবর্ষের এই পাক হলো রূপ অর্থাৎ রৌপ্য দ্বারা গঠিত, যেখান থেকে অসংখ্য ফুল প্রস্ফুটিত হতে থাকে। আসলে অসংখ্য ফুল এই অর্থে যেখানে অবস্থান করা মানুষ, যে মানুষদের মধ্যে মহাপুরুষগণ অসংখ্যবার জন্মগ্রহণ করেছেন, তাদের বার্তায়, তাদের ভাবে, তাদের চেতনায় ভারতবর্ষের বুক রাঙিয়ে তুলেছেন। ফুটিল কি তবে রূপকমল? রূপের প্রকাশ পেয়েছে কি? অর্থাৎ তেমন কোনো বিপ্লবী ভাবনা, বিপ্লবী বার্তা কি ভারতবর্ষের বুকে জেগে উঠেছে, যিনি ভারতবর্ষকে কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভের জন্য এগিয়ে নিয়ে চলতে পারেন? কামানগোলার শীষের স্তূপে কি উঠেছে বাণীর শীষমহল? কবি আবার প্রশ্ন রেখেছেন, দেখো লক্ষ্য করে। কামানগোলার শীষের স্তূপ বলতে কবি তৎকালীন সময়ের অগ্নিগর্ভ ভারতবর্ষের কথা বুঝিয়েছেন, যে অগ্নিগর্ভ ভারতবর্ষের বুকে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রত্যেকটি ঘরের কোণে কোণে এক একতার মন্ত্র ধ্বনিত হতে শুরু হয়েছে, লড়াইয়ের সুর ধ্বনিত হতে শুরু হয়েছে। কবি সেই পরিস্থিতিকে অগ্নিগর্ভ ভারতবর্ষ অর্থাৎ কামানগোলার শীষার স্তূপের সঙ্গে তুলনা করলেন। উঠেছে বাণীর শীষমহল। শীষমহল শব্দের অর্থ হলো কাঁচের ঘর, যে কাঁচের ঘর মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়তে পারে, অথচ তা থেকে আলোর প্রভা এবং বিকিরণ তা ছড়িয়ে পড়তে পারে। উঠেছে বাণীর শীষমহল। কেন কবি বললেন? আসলে আমরা দেখেছি এই সময়ে যখনকার কথা কবি বলছেন, তখন কিন্তু অসংখ্য বিপ্লবী শক্তি নিজেদের আত্মপ্রকাশ করিয়েছিলেন, কিন্তু ঘটনাক্রমে সাম্রাজ্যবাদী শক্তির ভয়ঙ্কর নির্যাতনের সামনে আমরা লক্ষ্য করেছি তারা বাধ্য হয়েছে ক্ষণিকের জন্য দমে যেতে। তাই শীষমহল যেমনভাবে মাথা তুলে দাঁড়ায়, কিন্তু এক টুকরো আঘাতের ফলেই সে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তে পারে, ঠিক তেমনিভাবে কামানগোলার শীষাস্তূপের সামনে এই টুকরো টুকরো একক বিপ্লবী শক্তির মাথা তুলে দাঁড়ানো কবির দৃষ্টিতে বাণীর শীষমহল। কবি চাইছেন যেন এভাবে নয়, সমবেতভাবে লড়াই জারি থাকুক। শান্তি সূচিতে শুভ্র হলো কি রক্ত সোঁদাল খুন খারাপ? কবি প্রশ্ন রাখছেন আবার, যে শান্তিকে সূচনা করবার উদ্দেশ্যে, শান্তি সূচিতে শুভ্র হলো কি, শান্তিকে সূচনা করবার উদ্দেশ্যে, শুভ্র সাদা করবার উদ্দেশ্যে রক্ত সোঁদাল খুন খারাপ, অর্থাৎ রক্ত দ্বারা সিক্ত খুন খারাপ, অর্থাৎ দেশের সর্বত্র যে ভয়াবহ পরিস্থিতি তা কি এবার শান্ত প্রশান্ত হতে চলেছে, হয়েছে? কবি প্রশ্ন রাখছেন। কবি চাইছেন এক প্রশান্তিতে পূর্ণ সমাজ ব্যবস্থা, এক ঐক্যের, এক সাম্যের ভাবনায় ভাবিত সমাজ ব্যবস্থা, এক সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা নিপীড়িত নয় এমন সমাজ ব্যবস্থা ভারতবর্ষের বুকে বিরাজ করুক। তাই প্রশ্ন রেখেছেন বারে বারে, শান্তি সূচনা করবার উদ্দেশ্যে রক্ত সোঁদাল খুন খারাপ, এগুলো কবিতায় প্রশ্ন রেখেছেন। তবে কিসের আর্ত আরতি, কিসের তরে সংখ্যারাব? সংখ্যারাব শব্দের অর্থ কি? শঙ্খধ্বনি। আর্ত আরতি শব্দের অর্থ কি? আর্ত অর্থাৎ নিপীড়িত, নির্যাতিত এমন মানুষের বেদনা ক্লিষ্ট বার্তা, কথা। কবি দেখেছেন সাম্রাজ্যবাদী শক্তি ভারতবর্ষের বুকে যেভাবে নিপীড়ন চালিয়ে গেছে দীর্ঘদিন ধরে, তা অত্যন্ত দুঃখের, কষ্টের। এই আর্ত পীড়িত প্রত্যেকটি মানুষ দুঃখ যন্ত্রণাকে দূরে সরানোর উদ্দেশ্যে সকলে সমবেত হয়ে ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে চাইছে, কবি দেখেছেন। তাই কবি আশাবাদী হয়ে প্রশ্ন রেখেছেন, তবে কিসের আর্ত আরতি? অর্থাৎ এই আর্তদের আরতি, আরতি শব্দের অর্থ হলো
কোনো ঈশ্বর বা দেবতার সম্মুখে দাঁড়িয়ে এক ভাবনা প্রদর্শন, বার্তা প্রদর্শন। কবি দেখেছেন ভারতবর্ষের অর্থাৎ ভারতীকে মুক্ত করবার উদ্দেশ্যে, সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে তাদের স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তারা সকলেই সমবেত হয়েছে। লক্ষ্য করেছেন কবি, কবির দৃষ্টিতে তা সেই শঙ্খধ্বনির সমান, যে শঙ্খধ্বনির মধ্য দিয়ে এক যুদ্ধের সূচনা ঘটছে। 7 সমুদ্র 13 নদী পার দ্বীপান্তরের আন্দামান। কবি জানেন দ্বীপান্তরের আন্দামান কোথায়? সেই সুদূর দূরে অবস্থান করছে, যেখানে ভারতবর্ষের ভাগ্য দেবী তিনি নির্বাসিতা। সেই ভারতবর্ষের নির্বাসিতা ভাগ্য দেবী তিনি ফিরে আসবেন যদি ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ তার সন্তান দল সমবেতভাবে আন্দোলন করে। বাণী যেথা ঘানি টানে নিশিদিন, সেখানে কি হচ্ছে? বাণী অর্থাৎ সত্য ভাবনা, সেই সত্য ভাবনা দীর্ঘদিন ধরে ঘানি টেনে চলেছে। কি ঘানি টেনে চলেছে? তাদের নির্যাতিত করা হচ্ছে, নিপীড়িত করা হচ্ছে। কেন? আসলে সত্যকে দমিয়ে রাখার উদ্দেশ্যে সাম্রাজ্যবাদী শক্তি এই পথের সাহায্য নিয়েছে। যেমনভাবে আমরা লক্ষ্য করেছিলাম, নিশ্চয়ই জানো তোমরা, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ বিল কিংবা কখনো সেই সংবাদপত্র বিরোধী আইনের কথা। আমরা এটাও জানি সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজ নজরুল ইসলামকে বেশ কয়েকবার কারারুদ্ধ করেছিলেন তার সাহিত্যের কারণে। আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, সেই উপন্যাসটি, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, সেই উপন্যাসের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সুতরাং সাধারণ মানুষ মুক্তভাবে কথা বলবে তার সুযোগটুকু ছিল না। তাই বাণী নিশিদিন ঘানি টেনেছিল সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজদের সময়ে। বন্দি সত্য ধান ভেনেছিল, অর্থাৎ সততার সুর অবদমিত হয়েছিল তৎকালীন সময়ে। কবি দেখেছেন এই দ্বীপান্তরের আন্দামানে ভয়ঙ্করভাবে ঘটে চলেছে সে ঘটনা। কবির দৃষ্টিতে এবার আর দ্বীপান্তরের আন্দামান কেবলমাত্র 7 সমুদ্র 13 নদী পারেই নয়, গোটা ভারতবর্ষই যেন হয়ে দাঁড়িয়েছে দ্বীপান্তরের আন্দামান। লক্ষণীয় মজার বিষয় এই কবিতাটিতে দ্বীপান্তরের আন্দামান কেবলমাত্র আন্দামানের ভূমিকে বা সেলুলার জেলকেই বোঝানো হয়নি। কবিতার মধ্যবর্তী স্থানে এসে কবি কিন্তু গোটা ভারতবর্ষের এক ভয়ঙ্কর সমাজ ব্যবস্থাকে দ্বীপান্তরের আন্দামানের সঙ্গে তুলনা করলেন। কবি বলছেন, জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি? জীবন চুয়ানো ঘানি শব্দের অর্থ হলো মৃত্যুপানে এগিয়ে চলা জীবন। কেমন ভাবে তা ঘটছে? মৃত্যুপানে কিভাবে এগিয়ে চলছে জীবন? সাম্রাজ্যবাদী শক্তির নিপীড়নের যন্ত্রে পেষিত হয়ে, পিষ্ট হয়ে প্রত্যেক বিপ্লবী শক্তি একটু একটু করে জীবনকে হারিয়ে ফেলছে সেই দ্বীপান্তরের আন্দামানে, যেখানে সেলুলার জেল অবস্থিত। আরতির তেল এনেছ কি? অর্থাৎ সেই রকম কোনো বার্তা, সেই রকম পন্থা, সেই রকম নির্দেশ কবি বলছেন তোমরা নিয়ে এসেছো, যে পথকে অবলম্বন করে আগামী দিন দেশ এগিয়ে চলার ভাবনাকে নিজের মনে জাগিয়ে তুলতে পারে। তেমন কোনো বার্তা এসেছে কি, নিয়ে এনেছ কি? হোমানল হতে বাণীর রক্ষী, বীর ছেলেদের চড়বে ঘি। হোমানল শব্দের অর্থ হলো হোমের আগুন বা যজ্ঞের আগুন, যে আগুন অত্যন্ত পবিত্র, যে আগুনে নিজের স্বার্থপরতা, নিজের সমস্ত ভাবনাকে বিসর্জন দেওয়া যেতে পারে, সমর্পণ করা যেতে পারে, তাই হল হোমানল। আমরা জানি যজ্ঞের আগুনে আহুতি দেওয়া হয়। কি আহুতি দেওয়া হয়? ঈশ্বরের উদ্দেশ্যে সাজিয়ে রাখা নৈবেদ্যকে আহুতি দেওয়া হয়। আসলে এই আহুতি হলো নিজেকে আহুতি দেওয়া, যে আহুতির মধ্য দিয়ে আমি আমার স্বার্থপরতাকে, আমার সংকীর্ণতাকে সকল বিসর্জন দিয়ে উদারতাকে গ্রহণ করতে চাই। তাই হলো হোমানল, তাই হলো সেই হোমানলে আহুতি দেওয়া সমস্ত কিছু। কবি দেখতে চাইছেন, দেখতে পেয়েছেন ভারতবর্ষের ভাগ্যদেবতার সম্মুখে সমস্ত বিপ্লবী শক্তি তারা যেন নিজেদের জীবনকে যজ্ঞের আগুনে আহুতি দিয়েছে। যজ্ঞের আগুনটিকেই স্বাধীনতা প্রাপ্তি নামক যজ্ঞের আগুন। যে যজ্ঞের আগুন জ্বেলেছে তারাই। আর সেই যজ্ঞের আগুনে যেমন ঘৃতাহুতি দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে বিপ্লবী শক্তি ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির এই যজ্ঞের আগুনে নিজেদের জীবনকে আহুতি দিয়েছে। জীবনকে আহুতি দেওয়ার অর্থ কি? দেশ রক্ষা পাক, জীবন সেখানে সংক্ষিপ্ত। কারণ দেশ তো
ব্যক্তি সত্তার ঊর্ধ্বে অবস্থান করে, ব্যক্তি সত্তার ঊর্ধ্বে সমাজ অবস্থান করে, রাষ্ট্র অবস্থান করে, দেশ অবস্থান করে। আমরা দেখেছি যুগে যুগে ক্ষণে ক্ষণে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা প্রাসঙ্গিকভাবে চলে আসে। ভেবে দেখি এই মানুষটির মতো অসংখ্য ব্যক্তিত্ব ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় তৎকালীন সময়ে এগিয়ে এসেছিলেন। উদ্দেশ্য স্বাধীনতা আনয়ন করা, তার জন্য নিজেদের জীবনকে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছেন, ঠেলে দিয়েছেন। আসলে স্বাধীনতা লাভ তাই হলো যজ্ঞ, আর সেখানে আহুতি দিয়েছেন তারা নিজেদের জীবনকে। উদ্দেশ্য এগিয়ে চলা, দেশকে স্বাধীন করে তোলা। কবি তাই বলছেন এখানে, হায় শৌখিন পূজারী, বৃথাই দেবীর শঙ্খে দিতেছ ফু। শৌখিন পূজারী বলতে কবি নরমপন্থী ভাবনাকে উদ্দেশ্য করে বলতে চাইলেন। আমরা জানি ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতবর্ষের যে সকল শক্তি সমবেত হয়েছিল তারা দুটো খণ্ডে বিভক্ত হয়েছিল, এক নরমপন্থী আর এক চরমপন্থী। আমরা এও জানি কবি নজরুল ইসলাম তিনি চরমপন্থী আদর্শে দীক্ষিত ছিলেন, বিশ্বাসী ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তার আদর্শ অনুসরণ করেই কিন্তু তিনি সাহিত্য রচনা করতেন। আসলে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার ছিল এক আত্মিক সম্পর্ক, যেন একে অপরের পরিপূরক। তাই নরমপন্থী ভাবনাকে কবির মনে হয়েছে তারা যেন শৌখিন পূজারী, বৃথাই তারা দেবীর সঙ্গে ফু দিচ্ছে, তাতে দেশ অন্তত স্বাধীন হবে না। কারণ সাম্রাজ্যবাদী শক্তি যখন ভয়ঙ্কর অস্ত্র ধারণ করে আছে, তাদের সম্মুখে ওই নরম পন্থার ভাবনা কখনোই স্বাধীনতা আনয়নে সক্ষম নয়। তাই কবির দৃষ্টিতে তারা যেন শৌখিন পূজারী। স্থান থেকে কিন্তু প্রশ্ন আসে, আমি প্রশ্ন উল্লেখ করে দিয়েছি শেষে। যদিও কবি দেখেছেন, বুঝেছেন, শুনেছেন, তাই সেই বার্তাই কবি এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। পুণ্যবেদের শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু। কবি দেখেছেন এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে শৌখিন পূজারীর দল বৃথাই দেবীর শঙ্খে ফু দিচ্ছে, আর ফু দেওয়া সেই দেবীর শঙ্খ থেকে শুধুমাত্র ক্রন্দনধ্বনি উঠছে। তাই কবির দৃষ্টিতে নরম পন্থা নয়, সাম্রাজ্যবাদী শক্তির ন্যায় এই ভয়ঙ্কর শক্তিকে বিতাড়নের জন্য একমাত্র পন্থা, তা হলো চরম পন্থা, কবি বিশ্বাস করতেন। সুতরাং এই অংশের মধ্য থেকে আমরা দীপান্তরের বন্দিনী কবিতার প্রথম এই তিনটে স্তবকের মধ্য থেকে সামগ্রিকভাবে ভারতবর্ষের তৎকালীন সমাজ ব্যবস্থার পরিস্থিতি, সাম্রাজ্যবাদী শক্তির অবস্থান এবং এদেশের প্রত্যেকটি মানুষ তারা কিভাবে একটু একটু করে সমবেত হয়ে এগিয়ে চলবার প্রচেষ্টা করে চলেছে, তার একটা রূপরেখা যেন পেয়ে গেলাম। শেষ দুটো স্তবক পরবর্তী দিনের ক্লাসে থাকবে। এবার আজকের ক্লাসে আমরা কিছু প্রশ্ন দেখে নিই এই তিনটে স্তবক থেকে, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব বহন করছে। মার কতদিন দীপান্তর, মাকে তিনি দীপান্তরিতা কেন, ধ্বংস হলো কি রক্ষপুর, রক্ষপুর বলতে কবি কি বুঝিয়েছেন, কবি এই মন্তব্যের কারণ কি, শতদল যেথা শতধা ভিন্ন শস্ত্র পানির অস্ত্র ঘায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, এটা লেখার চেষ্টা করো, যদিও না পারলে পরে দেখব, বলে দেওয়ার চেষ্টা করব। তাৎপর্য বিশ্লেষণ করো, কেমন এটা দেখো। তবে এই কিসের আত্ম আরতি, কিসের তরে সংখ্যারাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অংশটির তাৎপর্য বিশ্লেষণ, কিসের আত্ম আরতি, কিসের তরে সংখ্যারাব, কেন প্রশ্ন রাখছেন, অর্থাৎ কবি যেন বুঝতে পেরেছেন এই আর্ত আরতির পর অবশ্যই কাঙ্ক্ষিত স্বাধীনতা আসবে। তাই সকলে সমবেত হয়ে আর্ত পীড়িতগণ, আর্ত বলতে কবি ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে বুঝিয়েছেন তৎকালীন সময়, সেই ভারতবর্ষের প্রত্যেকটি নিপীড়িত মানুষ যারা সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা নিপীড়িত হয়েছে, তারা আজ সমবেত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন, নাকিনীরা ফেলিতেছে চারিদিকে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। ঠিক পরবর্তী সময় এই দুটি লাইনের পরে যেন সংযোগ করলেন কবি সুকান্ত, বলছেন, তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের তরে আজ সংগ্রামের, দানবের সাথে আজ সংগ্রামের তরে। এই যে দানবের সাথে সংগ্রামের উদ্দেশ্য নিয়ে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করবার উদ্দেশ্যে সকলে সমবেত হয়ে চলেছে, এগিয়ে এসেছে, কবি নজরুল লক্ষ্য করেছেন। তাই কবি বলছেন যে কিসের তরে সংখ্যারাব। এই যে শঙ্খের আওয়াজ দুটো কারণে হতে পারে। কুরুক্ষেত্র রণাঙ্গনে আমরা দেখেছি এক যুদ্ধ শুরুর প্রাক্কালে আর দিনের শেষে যখন জয় কিংবা পরাজয় ঘোষিত হয়, মূলত জয় ঘোষিত হয়, তখন শঙ্খারাব এবং যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দেয়। কিন্তু এখানে তো যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত
নিশ্চিতভাবে ধ্বনিত হয়ে চলেছে এবং সেই যুদ্ধ সমাপ্তির ইঙ্গিতে সাম্রাজ্যবাদী শক্তির পতনের কথাই লেখা আছে। কবি বুঝেছিলেন, কবি ইতিবাচকভাবে অনুভব করেছিলেন, তাই কবি বললেন এভাবে তোমরা লেখার চেষ্টা করো এটা। আর 5 নম্বর প্রশ্নে, হায় শৌখিন পূজারী বৃথাই দেবীর সংখ্যে দিতেছ ফোঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছ এখানে কি বলতে চেয়েছি, ব্যাখ্যাও করে দিয়েছি। সকলকে ধন্যবাদ, ক্লাসের সঙ্গে থাকো। যে প্রশ্নগুলো দিলাম সেগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানিও, নিশ্চয়ই বলে দেব। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো।